This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শুরুতেই ন্যাজাটের দিকে আমাদের নজর রাখতে হচ্ছে, কারণ সেখানে ন্যাজাটের যে দুর্ঘটনা তাতে নয়া তথ্য পাওয়া যাচ্ছে। স্টিয়ারিং লক বা কোনো যান্ত্রিক ত্রুটি ছিলই না ওই ঘাতক লরি। প্রাথমিক তদন্তে এমনই অনুমান ফরেনসিক দলের। আপনারা জানেন আজ ফরেনসিক টিম পৌঁছয় এবং যে দুটো গাড়ি অর্থাৎ লরি এবং সেই গাড়িটির তথ্য নেওয়া হয়, নমুনা সংগ্রহ করা হয় এবং সেই তথ্য পাওয়া যাচ্ছে যে স্টিয়ারিং লক বা কোনো যান্ত্রিক ত্রুটি ছিল না ওই ঘাতক লরি। যে গাড়িতে ভোলানাথ ঘোষ যাচ্ছিলেন সেই দুর্ঘটনাগ্রস্ত গাড়ির সামনে রয়েছে। দেখা যাচ্ছে সামনের সমস্ত অংশটা মূলত রাইট সাইড ড্রাইভার পোর্শন সম্পূর্ণভাবে ভেঙে চুরে গিয়েছে এবং দেখা যাচ্ছে এই যে ইম্প্যাক্টগুলো যদি দেখি তাহলে বোঝা যাবে যে ট্রাকটি ঠিক এই রকম জায়গায় ক্ল্যাশ করে বা এরকম জায়গায় ধাক্কা মারে, ঠিক সামনের চাকা যেখানে তার উপর অংশে এই জায়গাটাতে ক্ল্যাশ করেছে, ধাক্কা মেরেছে, সেটা বোঝা যাচ্ছে। তার কারণ এই যে ঘর্ষণের মার্ক, এই যে স্ক্র্যাচ মার্ক দেখা যাচ্ছে কিন্তু সামনে থেকে পেছনের দিকে এসছে। এবং চালকের আসনটাতে আমরা যদি লক্ষ্য করি, আমার সহকর্মী অমিতকে বলবো একটু সামনেতে দেখানোর জন্য। চালকের আসনে এখানে যে এয়ারব্যাগ, সেই এয়ারব্যাগটি খুলেছিল, কিন্তু এয়ারব্যাগ খোলার পরেও সেই এয়ারব্যাগ আবার ফেটে যায়, যে কারণ নেই চালকের মৃত্যু হয়েছে, তেমনটাই কিন্তু বক্তব্য ফরেনসিক বিশেষজ্ঞদের। কতটা গতি থাকলে তার ইম্প্যাক্টে এয়ারব্যাগ খুলে গিয়েছে এবং এয়ারব্যাগ ফেটেও গিয়েছে, অর্থাৎ যারা ফরেনসিক বিশেষজ্ঞ তাদের বক্তব্য গতি অন্তত পক্ষে বা এক্ষেত্রে প্রায় 80-র কাছাকাছি ছিল। চালকের ঠিক পাশেই ভোলানাথ ঘোষ বসেছিলেন। দেখা যাচ্ছে তার এয়ারব্যাগটি খুলেছিল, কিন্তু তার এয়ারব্যাগ দুর্ঘটনার ইম্প্যাক্টে এয়ারব্যাগটি ফেটে যায়নি, অর্থাৎ সেই এয়ারব্যাগের জোরে তিনি রক্ষা পেয়েছেন, তেমনটাও কিন্তু মত ফরেনসিক বিশেষজ্ঞদের। এই ট্রাকে কিন্তু ধাক্কা মারে এবং দেখা যাচ্ছে যে এই ট্রাকের সামনের অংশটি ধাক্কা মারার পর কার্যত জলের মধ্যে ঢুকে গেছিলো, কাদার মধ্যে ঢুকে গেছিলো। এই গাড়িরও তারা এতে ফরেনসিক বিশেষজ্ঞরা দ্বিতীয় দিন এসে ঘটনাস্থল থেকে ফরেনসিক এক্সামিনেশনের জন্য মেকানিক্যাল ফরেনসিক পরীক্ষা করেন। কোনোভাবে ট্রাকটির কি কোনো রকম স্টিয়ারিং লক হয়ে গেছিলো, যান্ত্রিক ত্রুটি হয়েছিল, সেটা তারা জানার চেষ্টা করেন। আমি যদি গাড়ির সামনের দিকটা দেখি, অনেক ক্ষেত্রে দেখা যায় বিভিন্ন দুর্ঘটনার ক্ষেত্রে ট্রাকের চাকা লক হয়ে যায়, অর্থাৎ যান্ত্রিক ত্রুটি যায়। এক্ষেত্রে যে গাড়ির কোনো লক হয়নি, চাকার ঘোরানো সম্ভব হচ্ছিল, সেটা এখানে স্পষ্ট। তার কারণ দুর্ঘটনার পরে সেই জায়গা থেকে আবার পুলিশ সেই ট্রাকটিকে তুলেছে এবং সেটাকে রীতিমতো চালিয়ে ঘটনাস্থল থেকে কিছুটা দূরেই এই পাম্পে নিয়ে আসা হয়েছে। অর্থাৎ এই গাড়ির যদি গঠনটা দেখা যায়, সেখানে স্পষ্ট যে গাড়ির স্টিয়ারিং লক কিন্তু হয়নি, অর্থাৎ কোনোভাবে ইচ্ছাকৃতই যদি কেউ লেন চেঞ্জ করে অন্য গাড়িকে ধাক্কা মারে তবেই এই ঘটনা ঘটে থাকতে পারে, তেমনটা ফরেনসিক বিশেষজ্ঞদের মত। ক্যামেরা অমিতার সঙ্গে সুজয় পাল, TV9 বাংলা, সন্দেশখালী। একটা রহস্যজনক দুর্ঘটনা আর তারপর একদিন পার, কিন্তু আলিম অর্থাৎ যে ঘাতক লরির ড্রাইভার সে কোথায়? শাহজাহান ঘনিষ্ঠ লরি চালক সে আলিম মোল্লা এলাকা ছেড়ে কোথায় গা ঢাকা দিয়েছে এই আলিম? কারো ছত্রছায়া আছে কি সে? আলিমকে কেন খুঁজে পাচ্ছে না পুলিশ? এ ধরনের নানা প্রশ্ন এখন সামনে। এবং ঠিক কিছুক্ষণ আগেই আমাদেরকে কি জানিয়েছে ভোলানাথ ঘোষ শোনাবো আপনাদের। ছাড়া পাচ্ছে, শাহজাহান যদি ছাড়া পায় কি মনে হবে? এখন সেটা আইনের উপরে আছে। থাকতে পারবেন এখানে যদি প্রশাসন ঠিক কাজ করে নিশ্চয়ই আবার দাঁড়িয়ে যাবার একটা জিনিস হলো, যেটা আমি জানি যে একবার যদি হচ্ছিল বাঘের দাঁত ভেঙে যায়, পুনরায় সে কামড়াতে পারে না। শাহজাহান কি জেল থেকেই আতঙ্কের সামনে চালাচ্ছে? একদম। আপনি কি সিবিআই ইডি কে বেশ কিছু তথ্য দিয়েছিলেন ওর বিরুদ্ধে? সেই জন্য তো নোটিশ করে ডেকেছে, না গেলে তো আমাকে অ্যারেস্ট করে নিত। যেটুকু জানি সেটুকু দিয়েছি। আপনাকে সিবিআই নোটিশ দিয়ে ডেকেছে? সিবিআই ইডি একবার না, মিনিমাম 10-12 বার করে যেতে হয়েছে। কেন, কি জন্য? কারণ ওর সঙ্গে তো ব্যবসায় জড়িত আমি। আচ্ছা, ওর খবরটা বলুন কি হয়েছে। পার্টনার ছিলেন। সেটা কবে গেছিলেন আপনি? গিয়েছি আমি আপনার 2024 সালের মার্চের 12 তারিখ থেকে শুরু হয়েছে আমার। মার্চের 12? বিধায়ক এখনো এলো না কেন? কথা বলে গেছে আমার সঙ্গে, বিধায়ক কথা বলে গেছে এক্ষুনি। হ্যাঁ, বিধায়ক আমার সঙ্গে কথা বলে চলে গেছে। আর আমার টোটাল ব্যাপারটা যে দেখছেন, আমার আইনজীবী ইনি এসেছিল, এনার জন্যই আমার দেরি হলো। বলছি কোনো মন্ত্রীর সঙ্গে কথা হয়েছে? না, আমার ফোনেই এক্ষুনি আপাতত সুজয় আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে সরাসরি। সুজয়ের সঙ্গে আরো একবার কথা বলবো। সুজয়, ভোলানাথ ঘোষ তিনি আজকেও বলছেন শেখ শাহজাহানই এই ঘটনার নেপথ্যে রয়েছে, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে আলিম অর্থাৎ যে ঘাতক লরির ড্রাইভার সে কোথায়? এবং এই গোটা ঘটনার রেকি কি অনেক দিন থেকেই হয়েছিল? না হলে ওই 5-6 মিটারের মধ্যে কোনো আশেপাশে সিসিটিভি ফুটেজ তো পাওয়া যাচ্ছে না, সিসিটিভি ক্যামেরা। আপনি কি বলবেন?
সেটা আমাদের গাফিলতি করবো। দেখো, তোমাকে প্রথমেই আপডেটটা জানাবো যে 8 জনের নামে কিছু সময় আগেই রাজবাড়ী আউটপোস্ট অর্থাৎ পুলিশ ফাঁড়ি, যেটি মূলত নেজার থানার অন্তর্গত, সেখানে পরিবারের তরফ থেকে ভোলানাথ ঘোষ তিনি অভিযোগ দায়ের করেন। এবং আমার সঙ্গেই রয়েছেন পরিবারের যিনি আইনজীবী, একটু তার সঙ্গে কথা বলার চেষ্টা করবো। আপনি কিছু সময় আগেই আপনার মক্কেল ভোলানাথ ঘোষের মামলা করেন, আরেকবার জানতে চাইবো মূল অভিযোগগুলো কী কী এবং কার দিকে অভিযোগ? মূল অভিযোগ দেখুন, গাড়ির ড্রাইভারের বিরুদ্ধে মূল অভিযোগ আছে, আর অ্যাসোসিয়েটস আছে শেখ শাহজাহান এবং তার পরিবারবর্গ বা অ্যাসোসিয়েটদের নামে মামলাটা হয়েছে। মানে ওর ভাই আলমগীর সেও আছে? এই মুহূর্তে আমার পক্ষে বলা সম্ভব নয়। দেখুন, সবেমাত্র এফআইআরটা হয়েছে, তবে মোর দ্যান 8 আমি তো বললাম, অ্যান্ড অ্যাসোসিয়েটস মানে শেখ শাহজাহানের অ্যাসোসিয়েটস। এক্ষেত্রে কি পরিকল্পনা জেলে বসে হয়েছে তেমনটা আপনার অভিযোগপত্রে লিখেছেন কিছু? হ্যাঁ। কি লিখেছেন? অভিযোগটা ওই জেলে বসেই উনি চালাচ্ছেন সন্দেশখালী, এটা কোনোভাবে কি এই ঘটনাটা, যেহেতু আপনারা খুনের ইঙ্গিত করছেন, খুনের অভিযোগ, একটা রেকি করা হয়েছে একটা বেশ কয়েকদিন আগের পরিকল্পনা, সেরকম কিছু অভিযোগপত্রে আছে? দেখুন, অভিযোগপত্রে তো সব বলা সম্ভব হয় না, তদন্তে নিশ্চয়ই আসবে, তবে এটা পরিকল্পনা ছাড়া, পূর্ব পরিকল্পনা ছাড়া এই ধরনের ঘটনা ঘটে। পুলিশ কি খুনের মামলা, মানে খুনের ধারা যোগ করছে এতে? পুলিশ ধারা কি দেবে সেটা জানি না, তবে আমাদের অভিযোগে খুনের অভিযোগটাই আছে। বেশ, বোঝা যাচ্ছে। অবশ্যই আমাদের গোটা বিষয়টার দিকে নজর থাকবে, তদন্ত শুরু হবে, তদন্ত প্রক্রিয়ার দিকে অবশ্যই নজর থাকবে। আপাতত ধন্যবাদ। দেখুন, প্রশ্ন ঠিক এখানে যে 24 ঘন্টা পেরিয়ে গেছে, কিন্তু ওই ঘাতক লরি চালক আলিম মোল্লা সে কোথায়? সে এখনো অবধি ধরা পড়েনি। আর এতে ব্যাপক ক্ষুব্ধ ভোলানাথের মৃত গাড়ি চালকের বাবা। ঘাতক চালক বা দুর্ঘটনাগ্রস্ত লরি সম্পর্কে এখনো ধোঁয়াশা রয়েছে। দুর্ঘটনাস্থলে সিসি ক্যামেরা না থাকায় আরো ধোঁয়াশা বেড়েছে। পুলিশের প্রতি আস্থার কথা জানিয়েও ক্ষুব্ধ শাহানুর মোল্লার বাবা। 24 ঘন্টা পেরিয়ে গেল, এখনো সেই ঘাতক লরি চালক, তার মালিক, কিভাবে লরিটা এসছে, কোথা থেকে এসছে, কিভাবে গেল, কোথা থেকে গাড়িটা কতদিন বসেছিল, কোথা থেকে গাড়িটা ঘুরিয়েছে, এখনো পর্যন্ত কিছু আমরা জানতে ধোঁয়াশা। বাইকওয়ালারা আমাকে বলেছে তালতলা মোড়ের পর থেকে বাইকের গতি বাড়িয়েছে, আমাদেরকে সাইডও দেয়নি, এসেই গাড়িতে মেরে দেয় সজোরে, এবং যে জায়গাটা মেরেছে সে জায়গাটা সিসিটিভির আওতায় নয়, সেই জন্য তার জন্য ধোঁয়াশা আছে। গাড়ির মালিক, গাড়ির ড্রাইভারকে তদন্ত হোক, আমি পুলিশ প্রশাসনের কাছে তদন্ত চাই। বলেছেন এটা লিখিত অভিযোগ করেছেন? লিখিত অভিযোগ করেছি এবং আপনাদের মাধ্যমে গতকালকেও বলেছি, এখনও বলছি, আমার পুলিশ প্রশাসনের উপরে আস্থা আছে, এখনও আস্থা আছে, কিন্তু পুলিশ প্রশাসন আমাদের প্রতি কী করছে সেটা আমাদের বলে বোঝাতে পারবো না। আরো একবার সুজয়ের সঙ্গে কথা বলবো। সুজয়, এখনো অবধি যে অভিযোগটা সামনে আসছে, আমরা সুজয়ের সঙ্গে কথা বলবো, তবে তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, এই যে মৃত গাড়ি চালক, অর্থাৎ যে গাড়িতে ভোলানাথ ঘোষ ছিলেন, সেই গাড়ি চালকের বাবা তিনিও অভিযোগ জানাচ্ছেন যে কিভাবে এত বড় একটা দুর্ঘটনা ঘটলো, এবং দুর্ঘটনা নয়, পুরোটাই প্ল্যানিং, এমনটাই তারও অভিযোগ। এবং দুর্ঘটনাগ্রস্ত এলাকায় কোনো রকম কোনো সিসিটিভি ক্যামেরা কেন নেই, না হলে ধোঁয়াশাটা এতটা থাকতো না, এমনটাও তিনি উদ্বেগ প্রকাশ করেছেন। 24 ঘন্টা পার হয়ে গেছে, কিন্তু এখন অবধি অধরা সেই ঘাতক লরির ড্রাইভার এবং তা নিয়েই মৃত যে গাড়ির চালক, অর্থাৎ যে গাড়িতে ভোলানাথ ঘোষ ছিলেন এবং তার ছোট ছেলে ছিলেন, সেই গাড়ির চালকের বাবাও অভিযোগ আনছেন, একাধিক প্রশ্ন তুলছেন এবং ক্ষুব্ধ তিনিও। কথা বলবো, আমাদের প্রতিনিধি সুজয় আমাদের সঙ্গে রয়েছে। সুজয়, একাধিক প্রশ্ন এখানে থাকছে, যিনি মৃত গাড়ির চালকের বাবা, তিনিও একাধিক প্রশ্ন করছেন যে ওই এলাকায়, অর্থাৎ যেখানে এই দুর্ঘটনা ঘটেছে বা এই প্ল্যান করে খুনের যে তথ্য সামনে আসছে, সেখানে কোনো রকম কোনো সিসিটিভি ক্যামেরা নেই কেন? তাহলে কি এই নজরদারির অভাব রয়েছে, সেই সুযোগটাই নেওয়া হয়েছিল? দেখো, ঘটনা পরম্পরাকে যদি এক একটা করে চুলচেরা বিশ্লেষণ করা যায়, তাহলে কিন্তু এর পেছনে একটা সুন্দর পরিকল্পনা রয়েছে, সেটা দেখা যায়। যেমনটা চালকের বাবা কিছু সময় আগে অভিযোগ করলেন, যে জায়গাটায় ঘটেছে ঘটনা তার আশেপাশে দুদিকে কিন্তু জলা জায়গা, সুতরাং সেখানে সিসিটিভির কোনো সম্ভাবনা নেই। কিছুটা দূরে একটা পেট্রোল পাম্প, যেখানে যার ছবিটা আমরা দেখাচ্ছি, যে একটা ঘটনা পরবর্তীতে একটা সম্ভাব্য মোটর বাইক যাওয়া যাচ্ছে, সেখানে আলেম মোল্লা থাকার সম্ভাবনা রয়েছে। দ্বিতীয় যে বিষয়টা চালকের বাবা অভিযোগ করছেন, যেখানে ঘটনা ঘটেছে তার কিছুটা আগে থেকে, যেটাকে তালতলা মোড় বলে তারা জানাচ্ছেন, সেই তালতলা মোড় থেকে এই ঘাতক যে ট্রাকটি কিন্তু আচমকা গতি বাড়িয়ে দিয়েছিল। এবং সেটা তারা কী করে জানলেন? পেছনে যারা মোটর বাইকে ছিল তারা পরিবারের সদস্যদের জানিয়েছেন যে ওই তালতলা মোড় থেকে ওই ট্রাকটির গতি আচমকাই বেপরোয়া হয়ে যায় এবং কোনো গাড়িকে সাইড দিচ্ছিল না, এবং তারপরে দেখা গেল সজোরে গিয়ে সেই গাড়িতে তারা ধাক্কা মারল। তৃতীয় যে বিষয়টা তারা অভিযোগ করছেন, তার মৃতের বাবা অভিযোগ করছেন
যে খালি ট্রাক ব্যবহার করা হয়েছিল। তুমি জানো যে পণ্য বোঝাই কোনো ট্রাক গেলে তার কিন্তু গতি তুলতে, স্পিড তুলতে কিছুটা সময় লাগে, এবং এক্ষেত্রে বাসন্তী হাইওয়ে অনেকগুলো ধোঁয়াশার জায়গা রয়েছে, অনেকগুলো প্রশ্ন রয়েছে, এবং তা নিয়ে স্বাভাবিকভাবে রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে। কে কি বলছেন শোনাবো। আমার বক্তব্য হচ্ছে, পুলিশ চাইলে এতক্ষণে আলিম মোল্লা, কেন আলিম মোল্লা 14 পুরুষকে নিয়ে আসতে পারতো। যেমন শাহজাহানকে ধরতেও 50-60 দিন লেগে গেছে, এবং সেই 50-60 দিনটা মানে ডিজি অব্দি ঘুরে আসার পরেও তাকে ধরতে পারা যায়নি। এই যে পুরো সাজানো ব্যাপারটা না, এটা আমরা বুঝি, এটা শাহজাহানকে বাঁচাতে গিয়েই কাজটা করার চেষ্টা হয়েছিল, যাতে শাহজাহানের বিরুদ্ধে কেউ সাক্ষী সবুত না দিতে পারে, এবং নির্বাচনের আগে যাতে শাহজাহান আবার এলাকায় ফিরে এসে তার সাম্রাজ্য বিস্তার করতে পারে। আলিম যে গাড়ি চালাচ্ছিল সেটা নাকি ওই ভয়ঙ্কর অ্যাক্সিডেন্টের মধ্যেও ভোলাবাবু নিজের চোখে দেখেছেন বলে তিনি দাবি করেছেন। তো সেটা দেখতে হবে সত্যি ঘটনা কি, সিসিটিভি ফুটেজ, এবং পুলিশ তদন্ত করে দেখবে। এদিকে যে যিনি জেলে আছেন, যার কথা বারবার বলা হচ্ছে, শেখ শাহজাহান, তাকে তো তৃণমূল কংগ্রেস দল থেকে বিতাড়িত করা হয়েছে। শাহজাহানের বিরুদ্ধে ইডিকে বিস্ফোরক বয়ান দিয়েছিলেন ভোলানাথ। 3 দিন ধরে ভোলার বয়ান রেকর্ড করেছিল ইডি। ইডির চার্জশিটে 9 নম্বর সাক্ষী ভোলানাথ ঘোষ। ইডিকে ভোলা জানিয়েছিলেন 2017-তে জোর করে ইটভাটা দখল করে শাহজাহান। সুজয় আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে, কথা বলবো আমাদের প্রতিনিধির সঙ্গে। তবে তার আগে আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, শাহজাহানের বিরুদ্ধে ইডিকে বিস্ফোরক বয়ান দিয়েছিলেন ভোলানাথ। প্রশ্ন আসছে, ভবিষ্যতে আরো বিপাকে শেখ শাহজাহান। শাহজাহানের বিরুদ্ধে সারবত্তা আছে জমি দখলের অভিযোগের। হাইকোর্টে এমনই অনুসন্ধান রিপোর্ট জমা সিবিআই এর। আর ঠিক কি রয়েছে সেই রিপোর্টে জানবো ডিটেলস আমাদের প্রতিনিধি সুপ্রিয়র থেকে। সুপ্রিয়, দেখো, ইতিমধ্যে সিবিআই তরফ থেকে কলকাতা হাইকোর্টে একটি অনুসন্ধান রিপোর্ট জমা করা হয়েছে, এবং সেই রিপোর্টে তাৎপর্যপূর্ণভাবে যে বিষয়টা উল্লেখ রয়েছে বলে আমরা সিবিআই সূত্রে জানতে পারছি, যে শাহজাহানের বিরুদ্ধে যে জোর করে জমি দখল করা, সন্দেশখালীর বিভিন্ন এলাকার মানুষের জমি দখল করে সেই জমির চরিত্র বদল করে দেওয়ার যে ভুরি ভুরি অভিযোগ জমা পড়েছিল, তার মধ্যে প্রায় 3000 অভিযোগের সারবত্তা রয়েছে, এমনই তথ্য প্রমাণ পেয়েছেন সিবিআই এর আধিকারিকরা। আর সেই মর্মেই কিন্তু তারা ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টে একটি অনুসন্ধান রিপোর্ট জমা করেছে। তার কারণ, কলকাতা হাইকোর্টের নির্দেশেই সন্দেশখালীর বিভিন্ন এলাকার মানুষের থেকে তারা ক্যাম্প অফিস করে ইমেল আইডির মাধ্যমে ইমেল আইডি খুলে তারা অভিযোগ জমা নিচ্ছিলেন। এমনকি শুধুমাত্র এই যে অনুসন্ধান রিপোর্ট জমা পড়েছে, সেই অনুসন্ধান রিপোর্টে যেটা আমরা সূত্র মারফত জানতে পারছি, সিবিআই তরফ থেকে যেটা উল্লেখ করা হয়েছে, যে জমি দখলের ক্ষেত্রে শাহজাহানের ভাইয়ের নেতৃত্বে এলাকায় শাহজাহানের বাহিনী তারা দাপিয়ে বেরিয়েছেন, এমন প্রমাণও মিলেছে। এমনকি তার পাশাপাশি এই যে বিভিন্ন জমি দখল করে নেওয়া হয়েছে, জমির চরিত্র বদল করে দেওয়া হয়েছে, সেক্ষেত্রে যে সমস্ত তথ্য প্রমাণ তারা পেয়েছেন তার উপরে। ধন্যবাদ।